পেশায় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও লোকালয় ছেড়ে তার ছেলেকে নিয়ে বসবাস করতে শুরু করে বনের মাঝে একদল ক্রিয়েচারের সাথে। রাত হলে নামে ভয়ঙ্কর ক্রিয়েচারদের অদ্ভুত অত্যাচার। এদের দ্বারা অনেকবার ইনফেক্টেড হলেও অদ্ভুত একটি গাছের সাহায্যে তারা বেঁচে যায়। বিপত্তিটি ঘটে তখনই যখন দুটি পার্ক রেঞ্জার বনের মধ্যে প্রবেশ করে। দেখতে থাকুন হরর এই মুভিটি, একটু নড়েচড়ে বসবেন, কেননা যে কোনো সময় অদ্ভুত কিছু দেখে আপনি ভয় পেতে পারেন। গল্পের শুরুতে দুজন পার্ক রেঞ্জার যারা জঙ্গলের মধ্য দিয়ে নদীর পথে চলতেছিল। তাদের একজনের নাম গ্যাভি, অন্যজনের নাম উইনস্টন। তারা দুজনেই এই জঙ্গল দেখাশোনা করত। গ্যাভি একটি ড্রোন জঙ্গলে পাঠায় সেখানে সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। এরপর হঠাৎ করে কেউ একজন ড্রোনের সামনে আসে, ড্রোনটিকে ভেঙে ফেলে। গ্যাভি উইনস্টনকে বলে সে জঙ্গলে যেতে চায়, দেখতে চায় ড্রোনের সাথে কি হয়েছে। উইনস্টন গ্যাভিকে বলে যে তার কখনো জঙ্গলে যাওয়া উচিত নয়, জঙ্গল খুবই বিপজ্জনক, কেননা খুব কম মানুষই এই জঙ্গলের মাঝে গিয়ে ফিরে আসতে পেরেছে। গ্যাভি যে কোনো মূল্যে জঙ্গলে যাবে, সামনের স্টপেই অপেক্ষা করতে বলে তাকে। এ বলে সে জঙ্গলের ভিতরে চলে যায় তার ড্রোনটি খুঁজতে। জঙ্গলে দুটি মানুষ দেখা যায় যেখানে তারা তীর ধনুক দিয়ে শিকার করছিল। আর এই দুজন কারা ছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এই দুজন জঙ্গলের মাঝে একটি ফাঁদ পেতে রাখে যাতে কেউ সেখানে আসতে চেষ্টা করলে আহত হয়। এদিকে উইনস্টন জঙ্গলে স্থাপন করা ক্যামেরার দিকে যায়। সে দেখতে পারে ক্যামেরার উপরে কেউ কাদা লাগিয়ে রেখেছে। যখন উইনস্টন এটা পরিষ্কার করে, হঠাৎ করে জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ আসে। অপরদিকে দুইজন লোক জঙ্গল থেকে কিছু খাবার দাবার কালেক্ট করতেছে। এরপর তারা তাদের কুঁড়ে ঘরটির দিকে যেতে শুরু করে। এদিকে যখন গ্যাভি তার ড্রোন খুঁজছে, সে জঙ্গল থেকে কিছু শব্দ শুনতে পায়। সে তার সামনে ক্রিয়েচারটি দেখতে পায়, যা হঠাৎ করে তার সামন দিয়ে অদৃশ্য হয়ে যায়। এটি দেখে গ্যাভি ভয় পেয়ে যায়, সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ক্রিয়েচারটিও তাকে তাড়া করতে শুরু করে। তারপর গ্যাভি সেই ফাঁদে পা দেয়, যে ফাঁদটি সেই দুটো লোক পেতে রেখেছিল। গ্যাভি অনেক আহত হয়ে পড়ে যায় এখানে। গ্যাভি অনেক চেষ্টা করতেছিল উইনস্টনের সাথে কথা বলার জন্য ওয়াকিটকির মাধ্যমে, কিন্তু উইনস্টন নৌকায় উপস্থিত ছিল না। ওয়াকিটকির আওয়াজ তার কান অবধি যায় না, যার ফলে গ্যাভি তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এরপর যখন উইনস্টন হঠাৎ বোটের কাছে আসে, সে দেখতে পারে গ্যাভি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। সে যখন ওয়াকিটকিটি ধরতে যাবে, এটি পানিতে পড়ে যায়, ফলে ওয়াকিটকিটি নষ্ট হয়ে যায়। যখন গ্যাভি জঙ্গলে আহত অবস্থায় পড়ে আছে, হঠাৎই তার দিকে একটি লাল আলো আসতে থাকে। কেমন যেন পুরো জঙ্গল অন্ধকারে ছেয়ে যায়। এই অন্ধকারের মাঝে উইনস্টন গ্যাভিকে খুঁজছিল জঙ্গলে। উইনস্টন তখন ক্রিয়েচারটির কণ্ঠস্বর শোনে, যার ফলে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এরই মধ্যে গ্যাভি সেই কুঁড়ে ঘরের কাছে পৌঁছায় যেখানে সেই দুটো লোক বসবাস করত। গ্যাভি ভেতরে যায় এবং অসুস্থতার কারণে সে সেখানেই শুয়ে পড়ে। যখন সেই দুটো লোক তাদের ঘরে ফিরে আসে, তারা গ্যাভিকে দেখে। তারা গ্যাভিকে কিছু বলে না। গ্যাভিকে তারা অসুস্থ দেখে তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। রাতের খাবারের অফারও করে গ্যাভিকে, কিন্তু গ্যাভি খাবারগুলো পছন্দ করে না, কারণ এটি ছিল খুবই অদ্ভুত। খাবার হিসেবে তারা তো জীবিত পোকামাকড় খেত। এদিকে যখন উইনস্টন গ্যাভিকে খুঁজতে থাকে, হঠাৎ তার সামনে ক্রিয়েচারটি আসে, যার মাথা ছিল একটি মাশরুমের মতো, নিচের দিক ছিল মানুষের মতো। উইনস্টন এটা দেখে ভয় পেয়ে যায় এবং গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু তারপর সেই প্রাণীটি তার কানের টেন্টাকল দিয়ে ঢুকে পড়ে এবং তাকে নিজের সাথে আটকিয়ে ফেলে, নিজের দখলে নিতে থাকে। পরের দিন সকালে সেই দুজন লোক বিভিন্ন লতাপাতা দিয়ে একটি পেস্ট তৈরি করে, যা গ্যাভির পায়েতে লাগিয়ে দেয়, যার ফলে গ্যাভির পা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আসলে এই দুজন এখানে অনেক বছর থেকে বসবাস করছিল, আর এরা ছিল বাবা এবং ছেলে, বার্নেট এবং স্টিফেন। স্টিফেন খুব কম কথা বলতো, এছাড়াও সে সবসময় তার বাবার কথা মেনে চলতো, আর তার বাবা ছিল খুবই ধর্মপ্রাণ। যখন গ্যাভি তার চোখ খুলে, সে দেখে তার হাতে মাশরুম গজাচ্ছে। সে মাশরুমগুলো তুলতে যায়, যার ফলে সে অনেক ব্যথা পেয়ে চিৎকার করে। হঠাৎ গ্যাভি জেগে ওঠে। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তারপর সে চেষ্টা করে উইনস্টনের সাথে যোগাযোগ করার জন্য। উইনস্টন তাকে উত্তরও দেয়, যার ফলে সে খুবই অবাক হয়ে যায়। উইনস্টন কোথায় থাকতে পারে এই জঙ্গলের মাঝে? এদিকে বার্নেট এবং স্টিফেন শিকারের জন্য জঙ্গলের দিকে যায় এবং তারা দুজনের শরীরে কিছু একটা মাখতেছে। তারা একটি বন্য শূকরকে মারে, যার রক্ত বার্নেট তার দাড়িতে লাগায়। বার্নেট ঈশ্বরের কাছে ক্ষমা চায় এই শূকরটি মারার জন্য। গ্যাভি যখন কুঁড়ে ঘরে একা,
সে দেখতে পারে মেঝেটি কেমন যেন ফাঁপা। যখন গ্যাবি সেখান থেকে একটি কাঠ উঠায় তখন সে সেখানে অনেক কিছু খুঁজে পায়। এর মধ্যে ছিল বার্নেটের স্ত্রীর ছবি। যখন গ্যাবি বার্নেট এবং স্টিভেনের আগমনের আওয়াজ শুনতে পায় তখন সে ছবিটি লুকিয়ে রাখে। গ্যাবি বার্নেটকে বলে যে সে রেডিওতে তার বন্ধুর কণ্ঠ শুনতে পেরেছে, যার মানে সে অবশ্যই জঙ্গলের মাঝেই আছে, তাই তাদের উইনস্টনকে খুঁজে বের করা উচিত। বার্নেট তাকে বলে তারা হয়তো এ পর্যন্ত উইনস্টনকে ধরে ফেলেছে। গ্যাবি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে কারা তাকে ধরে ফেলেছে। বার্নেট তাদের সম্পর্কে কিছুই বলে না, শুধু বলে যে পরের দিন সকালে তারা খুঁজতে যাবে জঙ্গলে তার বন্ধুকে। রাতে বার্নেট গ্যাবির পা থেকে ব্যান্ডেজ সরিয়ে নেয় এবং গ্যাবি দেখতে পারে তার পাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তখন সে বার্নেটকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। বার্নেট তাকে বলে যে তার স্ত্রী অসুস্থ হয়েছিল এবং 13 বছর আগে সে মারা গিয়েছে। তারপর বার্নেট তার ছেলেকে নিয়ে জঙ্গলে চলে এসেছে। গ্যাবি তাকে জিজ্ঞেস করে সে জঙ্গলের বাইরে কি কাজ করত। বার্নেট তাকে বলে সে একজন বিজ্ঞানী ছিল এবং তার স্ত্রীও একজন রাসায়নিক প্রকৌশলী ছিলেন। তার স্ত্রীর রক্তে একটি সমস্যা ছিল, যার কারণে তার স্ত্রী মারা গিয়েছে। গ্যাবি জিজ্ঞেস করে তারপরে কি হলো। তখন বার্নেট তাকে বলে যে এরপরে তার স্ত্রী ঈশ্বরের সাথে দেখা করতে চলে গেছে। এরকম অদ্ভুত উত্তর শুনে গ্যাবি অনেকটা অবাক হয়। সে ভাবে সবশেষে সে কি বিষয়ে কথা বলছে। এরপর আমাদের উইনস্টনকে দেখানো হয় যে একটি গাছের মাঝে ঝুলছিল। তার শরীর সেই গাছে লেগে যাচ্ছিল ধীরে ধীরে। তার মুখে এবং শরীরে অদ্ভুতভাবে মাশরুম জন্মাচ্ছে, যেন তার শরীর প্রকৃতি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। সেই রাতে এই কুঁড়ে ঘরে যখন তারা 3 জন ঘুমাচ্ছিল, হঠাৎ সেই ক্রিয়েচারটি তাদের দরজায় উপস্থিত হয়। ক্রিয়েচারটি তার টেন্টাকল দিয়ে গাভীর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখন বার্নেট এবং স্টিভেন জেগে যায়। তারা দুজন ক্রিয়েচারের মুখোমুখি হয়, কিন্তু তবুও ক্রিয়েচারটি ভিতরে এসে যায়, যার মাথা ছিল মাশরুমের মতো। বার্নেট গাভীকে এক ধরনের পেস্ট শরীরে লাগাতে বলে এবং ঘরের এক কর্নারে থাকতে বলে। যখন গ্যাভি গায়ে পেস্ট লাগিয়ে ঘরের এক কর্নারে সম্পূর্ণ স্টিল হয়ে চুপচাপ দাঁড়িয়ে যায়, তখন প্রাণীটি কিছুই দেখতে পায় না, কারণ প্রাণীটি শুধু গন্ধ দিয়ে শিকার করত। বার্নেট এবং স্টিফেন সেই ক্রিয়েচারটিকে ধরে তার গলা কেটে ফেলে, যার ফলে কিছু রক্ত গ্যাভির উপরে পড়ে। এরপরে ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায়। ক্রিয়েচারটি সেখান থেকে চলে যাওয়ার পর বার্নেট গাভীর গায়ে লেগে থাকা রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করে। বার্নেট তাকে বলে ক্রিয়েচারটি ঈশ্বর তৈরি করেছে। এই ক্রিয়েচারটি এক ধরনের ছত্রাক যা মানুষের ভিতরে ঢুকে যায়। গ্যাভি তাকে বলে সে কোন ঈশ্বরের কথা বলছে। তখন বার্নেট তাকে বলে যে এটি একটি ছত্রাক। মানুষ বসবাসের ইতিহাসের আগে সেই দেবী এখানে বসবাস করতেন। গ্যাভি তার কথা বিশ্বাস করে না এবং গ্যাভি ঘুমিয়ে পড়ে সে রাতে। পরের দিন সকালে গ্যাভির ঘুম ভাঙে একটি দুঃস্বপ্ন দেখে। ঘুম ভাঙার পর সে দেখতে পারে সামনে স্টিফেন বসে আছে। গ্যাভি যখন ঘুমাচ্ছিল, স্টিফেন তার পাশে বসে গ্যাভিকে দেখতেছিল। এটা দেখার পর গ্যাভি স্টিফেনকে কাছে ডাকে। গ্যাভি তার ফোন বের করে স্টিফেনকে তার ফোনের ফটো দেখাতে শুরু করে। স্টিফেন তার ফোনের সবকিছু দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে এই সমস্ত কিছু প্রথমবারের মতো দেখতেছিল। তারপর স্টিফেনের বাবা সেখানে আসে, গ্যাভির থেকে ফোনটি ছিনিয়ে নেয় এবং ফেলে দেয়। বার্নেট গ্যাভিকে সাবধান করে দেয় তার ছেলেকে যেন এসব আর কখনো না দেখায়। এই জঙ্গলের বাইরের জগৎ সম্পর্কে তাকে যেন কখনো কিছু না বলে। এরপর বার্নেট তার ছেলেকে প্রাচীন একটি গাছের নিচে নিয়ে যায়, যে গাছটি ছিল খুবই বিশাল। এই গাছটিতে অদ্ভুত একটি গর্ত ছিল। সেই গর্তের ভেতরে বার্নেট ক্রিয়েচারটির রক্ত ঢেলে দেয়। বার্নেট ক্ষমা চায় ক্রিয়েচারটি মারার জন্য। তারপর বার্নেট গাছের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়, যা শুনে বার্নেটও ভয় পেয়ে যায়। বার্নেট গাছটিকে বলে এটি সম্ভব হতে পারে না। এরপর গাছটি তাকে 2টি মাশরুম দেয়, যার এক টুকরো বার্নেট খায়, অপরটি তার ছেলেকে খাওয়ায়। গাছটি কি বলেছিল বার্নেটকে, এটা আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো একটু পরে। এই কুঁড়ে ঘরের মাঝে গ্যাভি বিছানার নিচে একটি বই খুঁজে পায়, যা বার্নেট বহু বছর আগে লিখেছিল। যখন গ্যাভি এই বইটি পড়ে, তখন গ্যাভি গাইয়া নামের একজন দেবী সম্পর্কে জানতে পারে। গ্যাভি এই বইটি দেখে এটা পড়ে অবাক হয়ে যায়। ঠিক তখনই বার্নেট এবং স্টিফেন সেখানে আসে। বার্নেট গ্যাভিকে বলে এখন তার চলে যাওয়া উচিত। স্টিফেন গ্যাভিকে অনেক পছন্দ করতে শুরু করেছে, তাই সে তাকে জড়িয়ে ধরে বিদায় জানায়। বার্নেট তাকে নিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করে, যাতে গ্যাভি সেখান থেকে যেতে পারে। হাঁটতে হাঁটতে গ্যাভি বার্নেটকে জিজ্ঞেস করে এত বিপদ থাকা সত্ত্বেও তারা কেন জঙ্গলে বসবাস করে, তারা কেনই বা এখানেই থাকতে চায়। বার্নেট গ্যাভিকে বলে
সে কখনোই এটা বুঝতে পারবে না। তারপর গ্যাভি উইনস্টনের ওয়াকিটকিটি খুঁজে পায়। এটি পাওয়ার পর সে জঙ্গলের আশেপাশে উইনস্টনকে খুঁজতে শুরু করে। বার্নেট তাকে সাবধান করে বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু গ্যাভি সামনের দিকে এগিয়ে যায়। গ্যাভি গাছটিতে স্থাপন করা ক্যামেরা চিপসটি বের করে, যাতে সে উইনস্টনের সাথে কি ঘটেছে এটা জানতে পারে। পরে যখন গ্যাভি একটু সামনের দিকে এগিয়ে যায়, সে দেখতে পারে উইনস্টনের শরীরে অনেক মাশরুম জন্মেছে, যা দেখে সে হতবাক হয়ে যায়। উইনস্টন তখনও বেঁচে আছে। উইনস্টন গ্যাভিকে বলে প্রকৃতি তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে। ধীরে ধীরে সে ক্রিয়েচারে রূপান্তরিত হচ্ছে। উইনস্টন এই ক্রিয়েচারে রূপান্তরিত হতে চায় না, এর থেকে উইনস্টন মরতে পছন্দ করবে। তখন বার্নেট উইনস্টনকে একটি তীর দেয়, যা উইনস্টন তার মুখে ঢুকিয়ে নেয়। এর ফলে সে সেখানেই মারা যায়। তারপর কিছু ক্রিয়েচার এখানে আসে, তাদেরকে তাড়া করতে শুরু করে। তারা দুজন আবার কুঁড়ে ঘরে ফিরে আসে, যাতে তারা নিরাপদে থাকতে পারে। সেই রাতে গ্যাভি যখন ঘুমাচ্ছিল, হঠাৎ জেগে দেখে তার পায়ে মাশরুম জন্মাচ্ছে। সে বার্নেটকে জিজ্ঞেস করে তার কাছে কোনো ওষুধ আছে কিনা, সেই ওষুধ তাকে কি দিতে পারবে। গ্যাভি ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হতে চাচ্ছে না। বার্নেট এটি শোনার পর সাথে সাথে তৎক্ষণাৎ চলে যায় প্রার্থনা করার জন্য। বার্নেট চলে যাওয়ার পর গ্যাভি স্টিফেনের কাছে যায়। স্টিফেনের মায়ের কথা জিজ্ঞেস করে তাকে। স্টিফেন তাকে বলে যে তার মা তাকে ছোট বান্দর বলে রাখতো, কারণ ছোটবেলায় স্টিফেন সবসময় লাফালাফি ঘোরাঘুরি করে বেড়াতো। গ্যাভিকে সে আরো বলে তার মা এখনো মারা যায়নি, তিনি জঙ্গলে থাকেন, এই বন তাকে গ্রাস করেছে। অপর পাশে বার্নেট সেই গাছের কাছে আসে প্রার্থনা করতে। গাছটি বার্নেটের কাছে কিছু দাবিও করে। এটি শোনার পর বার্নেট স্তব্ধ হয়ে যায়। এদিকে গ্যাভি স্টিফেনকে বলে তার এখানে থাকা উচিত নয়, তার বয়সে সবাই তো কলেজ স্কুলে পড়ে, তারও কলেজে পড়া উচিত। যদি কখনো সে এই জঙ্গল থেকে বেরিয়ে আসে, সে দেখবে তার জন্য বড় একটি বিশ্ব অপেক্ষা করতেছে, যা দেখলে স্টিফেনের অনেক পছন্দ হবে। এটি শোনার পর স্টিফেন গ্যাভিকে বলে সে কখনো তার বাবাকে ছেড়ে যেতে পারবে না। তারপর বার্নেটও বাড়িতে আসে। বার্নেটকে দেখে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বার্নেট স্টিফেনকে প্রার্থনা করার জন্য সেই বড় গাছটির কাছে নিয়ে আসে। প্রার্থনার পর বার্নেট গাছটি থেকে 2টি মাশরুম পায়, যা সে তার ছেলেকে খাওয়ায়। এরপর তারা দুজনে আবার কুঁড়ে ঘরে ফিরে আসে। স্টিফেন মুখের মাঝে লুকিয়ে রাখা মাশরুম গাভিকে দেয়, যেটা খাওয়ার পর গাভি দেখতে পারে তার শরীরে যে মাশরুমগুলো জন্মাচ্ছিল তা চলে গেছে। অর্থাৎ এটি ছিল সেই ঔষধ যা প্রকৃতি তাদের দিতেছিল। এজন্য তারা দুজন জঙ্গলে থাকার পরও প্রভাবিত হচ্ছে না। গ্যাভি তাদের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। স্টিফেন গ্যাভিকে জঙ্গলে টিকে থাকার উপায় শেখাতে শুরু করে। একদিন স্টিফেন গ্যাভিকে সেই বড় গাছটির কাছে নিয়ে আসে। গ্যাভিকে বলে এই গাছটি তার মা। গ্যাভি গাছটিকে নড়াচড়া করতেও দেখতে পায়, যেন তার ভিতরে জীবন আছে। গ্যাভি গাছটির শাখায় একটি আংটিও দেখতে পায়, যা সম্ভবত তার বিয়ের আংটি, তার বিয়ের শেষ চিহ্ন এটি। একদিন গ্যাভি বার্নেটকে জিজ্ঞেস করে সে কেন জঙ্গলে থাকে। তখন বার্নেট গ্যাভিকে বলে সে বিশ্বাস করে দেবী এখানে বসবাস করে। সেই দেবী বার্নেটকে অনেক ভালোবাসে। কোনো বিজ্ঞানই বুঝতে পারবে না এই দেবী কি চায়। গ্যাভি বলে তিনি তার ছেলেকে কেন এই ধারণা দিয়েছেন। বার্নেট উত্তরে বলে এটি সত্য, যা থেকে আমরা কখনো পালাতে পারবো না। এই গাছের এত শক্তি রয়েছে যে আগামী সময়ে এই গাছটি পুরো বিশ্বকে দখল করবে এবং ধীরে ধীরে পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে। বার্নেট তার ছেলেকে তাই শিখিয়েছে, যা প্রকৃতি তাকে শিখিয়েছে। বর্তমানের মানুষ প্রকৃতি দূষণ করছে, যার কারণে প্রকৃতি আমাদের উপরে অনেক রেগে আছে। এমন একদিন আসবে যখন প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নেবে। তাই এটি ভালো, প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। জঙ্গলে বসবাস করার চেয়ে ভালো কিছু হতে পারে না। গ্যাভি বার্নেটের কাছে দেবীকে দেখার আবদার করে, তাই তারা সবাই মিলে সেখানে একটি আজব কিছু করে এবং বার্নেট গ্যাভির শরীরে পেস্ট লাগায়। নাকের মধ্যে কিছু পাতলা গুঁড়ো দেয়, যার ফলে গ্যাভি নিজেকে অন্য একটি জগতে খুঁজে পায়, যেখানে সে গাছটিকে দেখে যা সম্পূর্ণ জীবিত ছিল। গ্যাভি নিজেকে প্রকৃতির সামনে দেখতে পায়, প্রকৃতির কাছাকাছি যেতে শুরু করে। এই সমস্ত কিছু দেখার পর গ্যাভির চোখ থেকে রক্ত আসা শুরু হয়। এর সাথে গ্যাভি চেতনাও ফিরে পায়। এসব কিছু দেখে গ্যাভি অনেক আজীব বোধ করে। গ্যাভি বার্নেটকে জিজ্ঞেস করে এটা আসলে কি। তখন বার্নেট তাকে বলে এটাই সত্য, সে যত প্রকৃতির কাছাকাছি থাকবে তত রক্ত অশ্রু কম হবে। গ্যাভি প্রকৃতির এতটা কাছাকাছি যাবার পর সে জানতে পেরেছে আসলে দেবী কি চায়। গ্যাভি বার্নেটকে বলে প্রকৃতি কি চায়। প্রকৃতি তা বলেছে গ্যাভিকে। প্রকৃতি আসলে চায় স্টিফেনের বলি। বার্নেট বিশ্বাস করে যে সে প্রকৃতির পশু পাখিদের হত্যা করেছে, তাই প্রকৃতি তার ছেলেকে যাচ্ছে। পরের দিন সকালে তারা 3 জন বের হয়। গ্যাভি বার্নেটকে বলে স্টিফেন তার সাথে শহরে যাবে। বার্নেট বলে স্টিফেন তার ছেলে, আর স্টিফেন এমন কখনোই করবে না।
বার্নেট স্টিফেনকে নিয়ে ফিরে আসে। এরপর গ্যাবি একা শহরের দিকে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে ক্রিয়েচারটি শব্দ শুনতে পায়, যাতে সে আবারও ভয় পেয়ে যায়। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর মনে মনে স্থির করে যে কোনো উপায়ে স্টিফেনকে বাঁচাবে সে। ফিরে আসার পর গ্যাবি দেখতে পায় স্টিফেনকে তার বাবা সেই বড় গাছের দিকে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য। গ্যাবি সেই কুঁড়ে ঘরে এসে স্টিফেনের ধনুক এবং তীরগুলো নিয়ে নেয়, যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারে। যখন বার্নেট স্টিফেনকে হত্যা করতে যাচ্ছিল তখন হঠাৎ অন্ধকার হয়ে যায়। গ্যাবি তখন সেখানে এসে বার্নেটের কাছে রিকোয়েস্ট করে তার ছেলেকে না মারতে, তার এমনটি করা একেবারেই উচিত নয়। তখন হঠাৎ গাছটি গ্যাবিকে আঁকড়ে ধরে রাখে, যেন এই গাছটি চাচ্ছে বার্নেট স্টিফেনকে মেরে ফেলুক। কিন্তু গ্যাবি নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নেয়। গ্যাবি বার্নেটের উপর আক্রমণ করে। গ্যাবির আক্রমণের কারণে বার্নেট আহত হয়। তখন গ্যাবি স্টিফেনের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তারা উভয়ই কুঁড়ে ঘরে ফিরে আসে, এই ঘরটি ভালোভাবে তালাবদ্ধ করে। পরের দিন সকালে গ্যাবি জেগে ওঠে। সে বইটি আবার পড়তে শুরু করে। অপর পাশে বার্নেট ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হয়ে যায়। বার্নেট তার রক্ত সেই গাছটিকে দেয়। প্রার্থনা করার পর দেবী তাকে মাশরুম দেয়, যা বার্নেট খাবার পর সুস্থ হয়ে যায় আবার। এদিকে গ্যাবি সম্পূর্ণরূপে ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হয়েছে, কারণ তার কাছে কোনো ঔষধ ছিল না, বা দেবী তো তাকে মাশরুম দেয়নি। তার শরীরে মাশরুম এবং গাছপালা জন্মাচ্ছিল, যা তাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতেছে ধীরে ধীরে। গ্যাবি স্টিফেনকে বলে স্টিফেন যেন এই বন থেকে অনেক দূরে চলে যায়। শহরে গিয়ে যেন স্টিফেন নতুন করে জীবন শুরু করে। স্টিফেন তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে বেরোনোর পর স্টিফেন হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং স্টিফেন সেই হেলিকপ্টারের সাহায্যে বন থেকে চলে আসে। এরপর আমাদের কয়েকদিন পরের সিন দেখানো হয়, যেখানে স্টিফেন শহরে আছে, সেখানে পড়াশোনা করছে। যখন সে রেস্টুরেন্টে খাবার খায় তখন আমরা দেখতে পাই যে তার খাবারেও ফাঙ্গাস রয়েছে, যার মানে সেই দেবী তাকে এখনো অনুসরণ করছে।